যমুনা রেল সেতুর উদ্বোধন, উত্তর পশ্চিমাঞ্চলের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন। তুলসীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলছেন অর্থ উপদেষ্টা। শিগগিরই মাঠে নামছে পুলিশের অক্সিলারি ফোর্স, গ্রেফতারের ক্ষমতা দেয় উদ্বেগ বিশেষজ্ঞদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। উদ্বোধনের পর পুরো দমে চালু হলো যমুনা রেল সেতু। ডুয়েল গেজের ডাবল ট্র্যাকের সেতুটি দিয়ে ৩ থেকে ৩.৫ মিনিটেই পার হওয়া যাচ্ছে যমুনা। এর মধ্য দিয়ে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনার পূর্ব পাশে টাঙ্গাইল অংশ থেকে দুপুর ১২টা ১৫ অতিথিদের নিয়ে যাত্রা শুরু করে উদ্বোধনী ট্রেনটি। এরপর ট্রেনটি ৩ মিনিট ১৭ সেকেন্ডে যমুনা পার হয়ে পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ অংশে পৌঁছায়। এর আগে সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম। উদ্বোধনের মধ্য দিয়ে উন্মোচিত হল ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত। এভাবে উত্তরবঙ্গ থেকে ঢাকার সাথে সংযোগ যাতে আর কম সময়ে যাতায়াত করা যায়, সেটাই আমরা চাচ্ছি। দূরত্ব অনেক কমে গেল যোগাযোগ ব্যবস্থাটা, এতে দেশের নাগরিক, দেশ সকল দিক দিয়েই লাভবান হবে। আমাদের টাঙ্গাইলিতে হওয়াতে এবং আমাদের সিরাজগঞ্জের মধ্যে পড়াতে আমরা সকলে আসলে অনেক বেশি আনন্দিত। ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে, পণ্য সামগ্রী যে আসবে সেগুলি আসতেও কম খরচ লাগবে। যাত্রীদের সময় লাগতো, এখন নতুনটা হওয়াতে এখানে আর কোনো বাধা রইল না। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৬,৭৮১ কোটি টাকা, যার ৭২.৪% ঋণ হিসেবে দিয়েছে জাইকা এবং বাকি অর্থ দিয়েছে সরকার। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুপাক্ষিক বা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে অন্তর্বর্তী সরকার টেনে তুলেছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। প্লেন যেমন আস্তে আস্তে নামে, আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্যান্য দেশ তাকিয়ে আছে, অন্যান্য অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। মাগুরার শিশু আসিয়ার বোনের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ধর্ষণের বিরুদ্ধে কিভাবে গণসতর্কতা জাগ্রত করা যায় সে বিষয়ে আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে বরগুনা ডিসি ও এসপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২৪ ঘন্টার মধ্যে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে ২ জন সমাজসেবক কর্মকর্তা নিয়োগ দেওয়ারও নির্দেশ দেন আদালত। রাষ্ট্রপতির ক্ষমতা বলে এখন পর্যন্ত কতজন ক্ষমা পেয়েছেন তার কোনো সুনির্দিষ্ট তালিকা নেই কোনো নীতিমালা। যদিও এসব বিষয় স্পষ্টীকরণের এরই মধ্যে রিট হয়েছে উচ্চ আদালতে। আইনজ্ঞরা বলছেন দণ্ড মওকুফ করায় প্রক্রিয়াটি উন্মুক্ত ও নীতিমালার মধ্য দিয়েই হওয়া উচিত। একই সঙ্গে ভিকটিম পরিবারকে জানতে হবে দণ্ডিত ব্যক্তি মুক্তি পেতে যাচ্ছেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ফ্রিডম পার্টির নেতা মুস্তফা হত্যা মামলায় ২০০৪ সালে জোসেফকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার জজ আদালত। হাইকোর্ট ওই রায় বহাল রাখলেও আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে দেশ ছাড়েন জোসেফ।
2010 সালে অ্যাডভোকেট নুরুল ইসলামের হত্যাকারী লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা তাহেরের ছেলেকে ক্ষমা করেন তৎকালীন রাষ্ট্রপতি। সাব্বির আহমেদ গামা কিলিং কেস, এখানে একসাথে 20 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিয়েছেন। এই যে টপ টেরর জোসেফ, ক্রিমিনালদের লিস্টে টপ টেরর থাকা একটা আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে। পুরান ঢাকার 2 ব্যবসায়ী হত্যা মামলার ফাঁসির রায় হয় আবুল কাশেম মানিকের। একই মামলায় আরও 28 জনকে ফাঁসি দেয়া হয়। তবে 1987 সালে তখনকার রাষ্ট্রপতি শুধু মানিককে ক্ষমা করেন। 2005 সালে বিএনপির তৎকালীন সুইডেন শাখার সভাপতি মহিউদ্দিন জিন্টুকে ক্ষমা করেন রাষ্ট্রপতি। একটি জোড়া খুনের মামলায় তার ফাঁসির রায় হয়েছিল। জিন্টু ক্ষমা পাবার আগে ওই মামলারই অপর এক আসামির ফাঁসি কার্যকর হয়। অনেক দেশেই বোর্ড আছে, তারা সুপারিশ করে, সেখানে একটা অ্যাপ্লিকেশন প্রসেস থাকে, যাকে ক্ষমা করবে, কেন ক্ষমা করবে, সেগুলো পাবলিক ইন্টারেস্টে হতে হয়। গত 30 বছরে এমন অনেকেই ক্ষমা পেয়েছেন, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমেও। তবে প্রকৃত অর্থেই কতজন রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন তার হিসেব নেই। অবশ্য এরই মধ্যে এ নিয়ে রিটও হয়েছে উচ্চ আদালতে। এই রিপোর্ট আসলেই রিভিলড হবে আসলে কার কোন বিবেচনায় এটা করা হয়েছে, মানুষ জানতে পারবে এবং একটা সামাজিক প্রেশার তৈরি হবে। এবং আমরা বলছি ক্রাইটেরিয়া সেট করে দিতে। যুক্তরাষ্ট্র, ভারত, নেপাল সহ প্রায় 27টি দেশে রাষ্ট্রপতির ক্ষমা করার বিষয়টি আছে। তবে সেখানে আছে সুনির্দিষ্ট নীতিমালা। এছাড়া কে ক্ষমা পাচ্ছেন তা জনসমক্ষে তুলেও ধরা হয়। রাষ্ট্রপতি ক্ষমা করবেন তখনই যখন যেই ব্যক্তির সাজা হয়েছে ওনার আর বেশি দিন বাঁচবেন না। দ্বিতীয়ত দেখা যায় যে একটা রং ফাইন্ডিংসে তার সাজা হয়ে গেছে। যারা জীবিত থাকলে রাষ্ট্র উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সেই বিবেচনায় তাদেরকে ক্ষমা করে। এদিকে আদালতের রায়ে চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের জন্য সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে 426 নিরাপত্তা কর্মীর নাম চূড়ান্ত করে শিগগিরই মাঠে নামছে পুলিশের অক্সিলারি ফোর্স। তাদের দেয়া হচ্ছে গ্রেফতারের ক্ষমতা, থাকবে না কোনো পোশাক, তারা বহন করবেন না কোনো অস্ত্র। তবে নিরাপত্তা বিশেষজ্ঞের আশঙ্কা এই উদ্যোগ আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করবে। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকা মহানগরের 50 থানার পাড়া মহল্লায় বাসা বাড়ির নিরাপত্তায় নিয়োজিত আছেন ব্যক্তিগত বা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা নিরাপত্তা কর্মীরা। ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন, এটিএম বুথ, মার্কেট সহ বিভিন্ন স্থাপনায় দায়িত্ব পালন করেন তারা। এদের মধ্যে প্রাথমিকভাবে 426 জনকে গ্রেফতারি ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে ডিএমপি। এ নিয়ে কি ভাবছেন তারা? কোনো অপরাধী বা কোনো রংবাজ পালে আমরা পুলিশকে ধরে দিয়ে দেব। পুলিশের মাথায় ছিনতাইকারীরা মাথায় বাড়ি দেয়, ওদের হাতে অস্ত্র থাকা অবস্থা ওরা কিছু করতে না। আর আমরা পাবলিক হইয়া, আমরা সিকিউরিটি হইয়া আমরা কি করব? আমাদের গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে হবে না, আমাদেরকে হাতিয়ার দিতে হবে। পুলিশ বলছে মানে গ্রেপ্তারের ইয়ে দিচ্ছে, আমাদের তো এরকম অস্ত্র দেয়নি আর ট্রেনিং এরকম করা হয়নি। একটা গুলি করলো, একটা পোস্ট দিল, কিন্তু আমাদের নিরাপত্তাটা তো দিবে কেন? ডিএমপি বলছে গ্রেফতারের ক্ষমতা নিয়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন তারা। থাকবে না কোনো অস্ত্র বা আলাদা পোশাক। তাদের জন্য নিশ্চিত করা হবে আইনি রক্ষা কবচ। পুলিশের যে দায়িত্বগুলো সেগুলো করতে পারবেন, পুলিশের মতো ক্ষমতা থাকবে এবং সাথে সাথে পুলিশকে তাদের কাজের জন্য যেরকম জবাবদিহি করতে হয় সেরকম জবাবদিহিতাও করতে হবে। তারা কোনো রকম আলাদা পোশাক বা অস্ত্র ব্যবহার করবেন না, তাদের হাতে একটা আর্মব্যান্ড থাকবে। পুলিশের সহযোগী ফোর্সের নিয়োগ পাওয়াদের কেউ নিজ ইচ্ছায় কোনো তল্লাশি করতে পারবেন না। তাদের দেয়া হয়নি মামলা তদন্তের ক্ষমতা। তারা স্বতন্ত্রভাবে কোথাও তল্লাশি চালানো বা কোনো মামলা তদন্ত করা এরকম কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে না। ফুড পেট্রোলের মতো আমরা যে কাজগুলো করে থাকি, তারা এলাকায় যারা অন্যান্য নিরাপত্তারক্ষীরা রয়েছে তাদেরকে দিক নির্দেশনা দেবে এবং এলাকার অপরাধ এবং অপরাধী সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করবে। এদিকে এই উদ্যোগের কারণে নতুন ঝুঁকির আশঙ্কা দেখছেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ। আইনশৃঙ্খলা বাহিনীর অক্সিলারি ফোর্সকে সঠিকভাবে পরিচালনা করতে না পারলে এই অক্সিলারি ফোর্সের মধ্যে থেকে অনেকেই পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য অনেককেই এই বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত করে আটক বা গ্রেপ্তার করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যস্ত করবে। অনেককে ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ কিংবা অন্য কোনো সুবিধা হাতিয়ে নেওয়ার অভিযোগগুলো কিন্তু তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে শান্তিপূর্ণ একটি নগরী দেখতে চান সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম, সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা, ধান সংকটের অজুহাত মালিকদের। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে ঘিরে লক্কর ঝক্কর ও পুরনো বাসগুলোতে দেয়া হচ্ছে রঙের প্রলেপ, চলছে টুকটাক মেরামতের কাজও। তবে নতুন দেখালেও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিয়ে আশঙ্কা যাত্রীদের। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে রং লাগিয়ে ঈদযাত্রায় ফিটনেসবিহীন শত শত বাস রাস্তায় নামানোর প্রস্তুতি চলছে খুলনার ওয়ার্কশপগুলোতে। লক্কর ঝক্কর এসব বাসের রং করতে ব্যস্ত শ্রমিকরা। জোড়াতালি দিয়ে দেয়া হচ্ছে নতুন অবয়ব। রিকন্ডিশন গাড়িটা যে আমরা কাজ করতেছি, এতে দেশে অনেক পরিশ্রম। এই জায়গায় জায়গায় পুটিনের জায়গায় টাচ আপ করে দেবো, এটা হলো 45,000 টাকা, মানে রং মিলিয়ে দেবো টাচ আপ করে। খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 52টি রুটে চলাচল করে অন্তত 2000 বাস। ঈদে এই সংখ্যা আরও বাড়ে। রং করে এসব বাস সড়কে নামানো হবে 27 রোজার পর। পুরনো বাসগুলোকে রং দিয়ে চকচকা করা হলেও ঈদ যাত্রা নিয়ে আশঙ্কা যাত্রীদের। খুব ভয় লাগে যে আসলে যে সেখানে কখন না জানি যে দুর্ঘটনা ঘটে, কখন না জানি দেখে আমাদের প্রাণ চলে যায়। কর্তৃপক্ষ বলছে ফিটনেস ছাড়া বাস সড়কে নামালে নেওয়া হবে ব্যবস্থা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের ব্যবস্থা নিচ্ছি। সাথে সাথে আবার এটাও করছি আমরা যে কি বলে যে ড্রাইভার এবং হেল্পাররা যাতে সচেতন হয়, সেজন্য ড্রাইভারদের যে প্রশিক্ষণ কর্মশালা সেখানেও তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে তারা যেন ফিটনেসবিহীন গাড়ি লক্ষ্য রাস্তায় চলাচল না করায়। বিআরটিএর তথ্য বলছে খুলনা অঞ্চলের অন্তত 60% যাত্রী পরিবহনের কাগজ ত্রুটিপূর্ণ আর 40% ফিটনেসবিহীন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লাগাম টানা যাচ্ছে না চালের বাজারে, দফায় দফায় বাড়ছে দাম। পাইকাররা বলছেন মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই বাজার ঊর্ধ্বমুখী। তবে মালিকদের দাবি ধান সংকটে বাড়ছে দাম। এদিকে চাল নিয়ে চালবাজিতে দিশেহারা সাধারণ মানুষ। দামের লাগাম টানতে আমদানির ওপর জোর দিচ্ছেন অনেকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়ার খাজানগর দেশের সবচেয়ে বড় চালের মোকাম। গত 2 সপ্তাহে এ মোকামে সরু চাল প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। মার্চের শুরুতে প্রতি কেজি চাল বিক্রি হয়েছে 75 থেকে 76 টাকায়। এখন সেই চাল মিল গেটেই বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। সরু চালের পাশাপাশি বেড়েছে মোটা চালের দামও। যারা সাধারণ মানুষ তাদের কিনে খাইতে সমস্যা তো হচ্ছে। পাইকারদের অভিযোগের তীর মিল মালিকদের দিকে। সরবরাহ এখন বর্তমানে মিনিগ্রে সরবরাহ কম। তবে মিল মালিকদের দাবি বাজারে ধানের সরবরাহ কমায় বেড়েছে দাম। 2000 টাকা মন ধান আইনা চাউল বানাইয়া বর্তমানে 3000 টাকা মন করে যায়। হাস্কির মিলও 50% বন্ধ, অটো মিলও 50% ধানের অভাবে। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর কথা বলছে প্রশাসন। আমাদের মজুদের রিপোর্ট আমাদের ইন্সপেক্টর সাহেবরা নিয়মিত মজুদের তথ্য নিয়ে থাকেন। না, এইভাবে অতিরিক্ত মজুদ এখন আমাদের জানা মতে আমাদের কোনো ইন্সপেক্টরদের তথ্য অনুযায়ী কোনো অতিরিক্ত মজুদ কোনো মিলে। রংপুর সিটি বাজার ও মাহিগঞ্জ মোকামে মোটা চাল কেজিতে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়। দেশি স্বর্ণা চাল 4 টাকা বেড়ে 54 টাকায়। মিনিকেট 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ধান আছে, এগুলো সিন্ডিকেটের একটা ব্যাপার আছে। তাহলে অবস্থা দাম বেশি, বাজার বেশি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এসে গেছে। এখন বর্তমান কর্মখড়ি খাই চালের দাম বেশি, আমাদের জন্য অসুবিধা খুব। দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় পাইকারিতে সরু চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। খুচরায় 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে মোটা চালের দাম। এদিকে দিনাজপুরের মোকামগুলোতে মিনিকেট চাল কেজিতে 1 টাকা বাড়লেও বাড়েনি মোটা চালের দাম। মোটা চালের বাজার মোটামুটি ঠিকই আছে, চিকন চালের বাজার বেশি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। যমুনা রেল সেতুর উদ্বোধন, উত্তর পশ্চিমাঞ্চলের সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন। তুলসীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলছেন অর্থ উপদেষ্টা। শিগগিরই মাঠে নামছে পুলিশের অক্সিলারি ফোর্স, গ্রেফতারের ক্ষমতা দেয়ায় উদ্বেগ বিশেষজ্ঞদের।
দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।